আরে, সমস্যা হবে না। তোমার হোস্টেলে যত টাকা খরচ হয় সেইটুকু দিও। আমি ওর সাথে কথা বলে নিব। আর ও কখনো আমাকে মানা করবে না, বরং খুশিই হবে। কিন্তু শোনো, হোস্টেলে অনেক ধরনের সমস্যা হয়। প্রথম প্রথম তোমার ওইখানে গিয়ে ভালো লাগবে না। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো, তারপর না হয় হোস্টেলে উঠে যেও। এখন আপাতত ওই বাড়িতেই ওঠো। কিন্তু আমি এত বড় বাড়িতে একা একা থাকবো কি করে? তুমি পুলককে সঙ্গে করে নিয়ে যাচ্ছ না কেন? তোমার বাবাকে বলে ওকেও ঢাকার একটা কলেজে ভর্তি করে দাও। ও তো পড়াশোনায় অনেক ভালো। ওখানে পড়াশোনা করলে আরো ভালো কিছু একটা করতে পারবে। আপনি ঠিক বলেছেন স্যার। আমি ওকেও সঙ্গে করে নিয়ে যাব। আপনি আমার জন্য অনেক উপকার করলেন স্যার। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রিন্সিপাল স্যার শুকনো কাশলো, তারপর বলল, তুমি আমার মেয়ের মতো, আর তুমি এই গ্রামের হেডমাস্টারের মেয়ে। এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। যাও, বাড়িতে যাও। আর আমি আমার ঢাকার বন্ধুর বাসার ঠিকানা তোমাকে টেক্সট করে পাঠিয়ে দিব। পুষ্প স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পুষ্প চলে যাওয়ার পর কেউ একজন প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলো। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। না, ঠিক আছে। ও যাতে কিছু বুঝতে না পারে স্যার, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর আমি আপনাকে বাড়ির ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। ছেলেটা স্যারের সাথে হাতে হাত মিলিয়ে স্যারের রুম থেকে বেরিয়ে গেল। আসতে পারি? সেলিম চৌধুরী অফিস থেকে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। আওয়াজ শুনে মুখ তুলে তাকিয়ে দেখেন আহমেদ মির্জা দরজায় দাঁড়িয়ে আছেন। সেলিম চৌধুরী মুখে হাসি ফুটিয়ে বলল, আরে মির্জা সাহেব, আসুন আসুন। আহমেদ মির্জা চেয়ারে গিয়ে বসলো। সেলিম চৌধুরী বলল, কি ব্যাপার বলুন? নতুন ম্যাটেরিয়ালস শিপটা কি বিদেশ থেকে চলে এসছে? না, আসলে চৌধুরী সাহেব, আমি আজকে আপনার সাথে পার্সোনাল বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। সেলিম চৌধুরী যেন সবকিছু বুঝতে পারছে, তারপরও বলল, কি বলবেন বলুন? হ্যাঁ। শুনলাম উজান নাকি বিয়ে করেছে, কথাটা কি সত্যি? সেলিম চৌধুরী চোখ নামিয়ে বলল, হ্যাঁ। বিষয়টা কেমন দাঁড়ালো চৌধুরী সাহেব? আমরা তো উজান আর নীলার বিষয়ে বিয়ের ব্যাপারে কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল। আর সবটাই মায়ের ইচ্ছেতেই হয়েছে, তাই এই ব্যাপারে কারো কিছু বলার ছিল না। শুনলাম নাকি উজান তার বউকে বাড়িতে নিয়ে আসেনি, ফেলে রেখে চলে এসেছে। মির্জা সাহেব, এসব সব কিছুই আমাদের ফ্যামিলির বিষয়, তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই এটা আপনাদের ফ্যামিলির বিষয়, কিন্তু এতে আমার মেয়ের জীবনও জড়িয়ে আছে। আজ দুদিন যাবৎ মেয়ের চোখের পানি সহ্য করতে পারছি না আমি। খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে মেয়েটা। এখন বলুন আমি কি করব? মির্জা সাহেব, সত্যি কথা বলতে কি, আমার কাছেও মনে হয়েছিল উজান আর লিসা মামনি দুজন দুজনকে ভালোবাসে, তাই আমরা ওদের বিয়ের ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম। কিন্তু উজান নিজে থেকেই একদিন না করে দিল, সে লিসাকে বিয়ে করবে না। হয়তো লিসার তরফ থেকে কিছু ভুল ত্রুটি পেয়েছে, হয়তো তাই উজান এই কথা বলেছে। নয়তো উজান এরকম ছেলে নয় যে সে কোনো সম্পর্ক নিয়ে এমন কেয়ারলেস হতে পারে। চৌধুরী সাহেব, একটা সম্পর্কে একটু রাগ অভিমান হতেই পারে, এটা বাচ্চাদের ব্যাপার। তাছাড়া এখনো ওরা ছোট, সম্পর্কের গুরুত্ব ওরা এখনো বুঝেনি। নিজেদের ইগোটাকে বেশি প্রায়োরিটি দেয়, সেটা ধরে হয়তো উজান বাবা এরকমটা বলেছে। আপনারাও তার কথা বিশ্বাস করে হঠাৎ করে তার বিয়ে পড়িয়ে দিলেন। মির্জা সাহেব, উজানকে এই বিয়েতে কোনো রকম জোর করা হয়নি, ও নিজের ইচ্ছাতেই এই বিয়েটা করেছে। তাহলে ও ওর বউকে সঙ্গে করে নিয়ে আসলো না কেন? এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়। চৌধুরী সাহেব, এটা অন্য কোনো বিষয় নয়। উজান শিলাকে ভালোবাসে, আর সে এই বিয়েটা নিজের মতের বিরুদ্ধে করেছে। আমার কথা শুনুন চৌধুরী সাহেব, এই বিয়েটা যখন উজানের মতের বিরুদ্ধে হয়েছে, যেহেতু বউ এখনও যখন বাড়িতে আসেনি, তাহলে এই কথাটা লোক সমাজের কানে এখনও যায়নি। আমি বলছিলাম কি, এই বিয়েটা ভেঙে দিন। উজান বিয়ে করেছে, এটা আমার বা আমার মেয়ের কোনো সমস্যা নেই। বিয়েটা ভেঙে গেলে উজানকে আমার মেয়ের হাতে তুলে দিতে প্রস্তুত। মির্জা সাহেব, এই ব্যাপারটা সম্পূর্ণ উজানের নিজস্ব ব্যাপার, আর বিয়ের মায়ের পছন্দ আর ইচ্ছাতেই হয়েছে, তাই এ ব্যাপারে আমি কিছু বলতে বা করতে পারবো না।
আহমেদ মির্জা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর কিছু একটা ভেবে আবারও বললেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ে তো এবার কলেজে ভর্তি হয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে, তাই না? হ্যাঁ। এখনো বয়স কম। ঠিক আছে, আপনার মেয়ে আর একটু বড় হোক, তারপর আমার ছেলে লন্ডন থেকে আসলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব। সেলিম চৌধুরী হেসে বলল। সইদা করতে চাইছেন? আহমেদ মির্জাও হেসে বলল, আরে না, কি বলছেন, সদা করব কেন? আপনার মেয়ে আর আমার মেয়ে সে তো একই কথা। এই ব্যাপারটা আপনার ক্ষেত্র। নিজের মেয়ে মনে করে আমার মেয়ের কথাটা ভাববেন। আপনি আমার মেয়ের কথা না ভাবলেও আমি কিন্তু আপনার মেয়েকে অলরেডি পুত্র হিসাবে মেনে ফেলেছি। আর বাকি থাকলো ব্যবসা। আপনার উজানের সাথে একটু কথা বলুন। জান, এবার ডিলটা আমাদের সাথে নাকচ করে দিয়েছে। এটা কেমন হলো বলুন? এতদিনের ব্যবসায়িক সম্পর্ক আমাদের। আসলে আমি দেখতে পাচ্ছি উজান আর উদয় যাবত থেকে এই ব্যবসার দায়িত্ব নিয়েছে, তবে থেকে এই চৌধুরী গ্রুপের সাথে যাদের পুরনো ব্যবসায়িক সম্পর্ক তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। নতুনত্বের নামে নিজেদের নতুন এরিয়া গড়ে তুলতে চাচ্ছে। হ্যাঁ, এটা ভালো। আর আপনারও তো বয়স হয়েছে, নিজের ছেলে নেই, একটা মেয়েকে বিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারবেন। আগে পরে তো ওরা দুই ভাইয়ে ব্যবসা সামলাবে, তাই ওরা নিজেদের মতো করে ব্যবসাটা সামনে নিতে শিখছে। আহমেদ মির্জা লম্বা একটা শ্বাস টেনে চেয়ার ছেড়ে উঠে বলল, ঠিক আছে, আজকের জন্য উঠি, আবার পরে কথা হবে। এই কথা বলে আহমেদ মির্জা চলে গেল। সেলিম চৌধুরী আহমেদ মির্জার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওনার বলা শেষ কথাগুলো সেলিম চৌধুরীকে খুব ভাবাচ্ছে। পুষ্পের স্কলারশিপ পাওয়ার কথা শুনে বাড়িতে সবাই অবাকের সাথে সাথে খুব খুশিও হলো। তার সাথে ভালো একটা থাকার ব্যবস্থাও হয়ে গেছে। বশির হায়াত বলল, সত্যিই প্রিন্সিপাল স্যার আমার মেয়ের জন্য অনেক কিছু করলেন। ওনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। পুষ্প বাবার কাছে গিয়ে বলল, বাবা, প্রিন্সিপাল স্যার বলছিলেন পুলককে ওর ঢাকায় ভর্তি করিয়ে দিতে। ওখানে থাকার সমস্যা নেই, ওর পড়াশোনাও ভালো হবে, আর তাছাড়া ও আমার সাথে থাকলে আমার জন্যও ভালো হবে। পুলক এগিয়ে এসে বাবার কাছে বায়না ধরে বলল। হ্যাঁ বাবা, আমিও ঢাকায় গিয়ে ভর্তি হব, প্লিজ বাবা। বশির হায়াত হেসেই বলল, আচ্ছা ঠিক আছে, পুষ্প তো স্কলারশিপ পেয়ে গেছে, ওর পড়াশোনার জন্য যে টাকাটা রেখেছিলাম ওইটা তো আর লাগবে না। সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করিয়ে দিব। পুলক খুব খুশি হলো। খুশিতে সে চিৎকার করে সারা বাড়ি মাথায় করে ফেলেছে। তার আনন্দ দেখে কে, সবাই খুশি। টেবিলে থাকা উজানের ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে অ্যাডভোকেট কামরুল হাসানের ফোন। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো উজান। হ্যালো, আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম উজান, আমাদের স্টে অর্ডারটা কোর্ট থেকে বাতিল করা হয়েছে উজান। উজান ভ্রুকুচকে বলল, কেন? কেউ হয়তো এই মামলাটা নতুন করে হাইকোর্টে আপিল করেছে। আমাদের তৈরি থাকতে হবে উজান, কিছুদিনের মধ্যেই আমাদের কাছে কোর্টের নোটিশ আসবে। মামলাটা হয়তো কেউ চালিয়ে নিয়ে যেতে চাইছে, আর সে কে হতে পারে তুমি নিশ্চয় সেটা বুঝতে পারছো। উজান গম্ভীর গলায় বলল, নিবিড় খন্দকার, তাহলে সে ফিরেছে? হবে হয়তো। আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি এই বিষয়ে আর কাউকে জানানোর প্রয়োজন নাই। আমি খোঁজ নিচ্ছি, আর আপনি খুব তাড়াতাড়ি কিছু একটা করুন। উজান হাতের কাজ ফেলে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে গেল। রায়হানও তার পিছু পিছু গেল। উজানের গাড়ি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে থামলো। উজান দ্রুত পায়ে ভেতরে চলে গেল, সরাসরি এসপি জীবনের কাছে গেল। এসপি জীবন উজানকে দেখে আশ্চর্য না হয়ে বলল, আসুন মিস্টার উজান চৌধুরী, ভিতরে আসুন। উজান চেয়ারে বসে বলল, মনে হয় আমার আসার অপেক্ষায় ছিলেন। আপনাকে তো আসতেই হতো, কারণ সেদিন দেশে ফিরে এসেছেন। উজান তার ছেলের হাসি দিয়ে বলল, আমি ভয় পাই না ওকে। যে সত্য মিথ্যার ভেদাভেদ বোঝার চেষ্টা করে না তাকে উজান চৌধুরী অন্তত ভয় পায় না। আপনার কি মনে হয় এত সহজেই সবকিছু ছেড়ে দিব? কিন্তু তো ছেড়ে দিতে বলেছে ওকে, সত্যটা খুঁজে বের করুক। কোনো মিথ্যার পেছনে দৌড়াচ্ছে। ওর কাছে তো এটাই সত্য, কিন্তু ওর কাছে যা সত্য তা আমার কাছে মিথ্যা। কে মানাবে তাকে সেই কথা? সে তো কারো কথা শুনতে চায় না, আর বুঝতেও চেষ্টা করে না। সেটা তার সমস্যা। সে যে ভুল ছিল সেটা আমি প্রমাণ করে দেব।
উজান আর কিচ্ছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। উজান চলে যাওয়ার পর এসপি জীবন তার ড্রয়ার থেকে একটা ছবি বের করে নিজের চোখের সামনে মেলে ধরল। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল,